জাতীয় স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সংস্কার করা হবে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম। নির্ধারিত সময়ের আগেই শেষ জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস লাগানোর কাজ। সংস্কার করা হয়েছে মূল মাঠের ড্রেনেজ ব্যবস্থা। ঘাসের মান নিয়ে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটি। এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। মিলেছে অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ। এবং কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো। ফিফা সভাপতির চেয়ারে পরিবর্তন চায় ইউএফা। টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অটল সেফেরিন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে টিকে রইল বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে 212 রানে এগিয়ে নাজমুল শান্তরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে 110 রানে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মিরাজের শতক দলীয় সংগ্রহ পৌঁছে দেয় 263 রানে। জবাবে খেলতে নেমে 2 উইকেট হারিয়ে 51 রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। জাতীয় দলের নেতৃত্ব হারানোর পর এলপিএল এর বেঞ্চ গরম আর ডারউইনের এই ছবি। সবকিছু ঘটল মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। 3 দিনের প্রস্তুতি ম্যাচে সফররতদের লজ্জার হাত থেকে বাঁচালেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দেখা মিলল সেই পুরনো বাংলাদেশের। ব্যর্থ টপ অর্ডার, তানজিদ তামিম আর মুশফিকুর রহিমের ডাক পরিস্থিতি করে আরও বেশি জটিল। টাইগার ব্যাটারদের ওপর রীতিমতো ঘূর্ণি তাণ্ডব চালিয়েছেন অফ স্পিনার কোরি রোকিয়া চাওলি। ইতালিয়ান ডানহাতির সাদা মাটা বলের সামনে মুশফিক, মুমিনুল, সাদমানরা নিজেদের উইকেট উপহার দিয়ে আসেন। সে বিপর্যয় সামাল দিয়েছেন মিরাজ। খেলেছেন 141 বলে 109 রানের হার না মানা ইনিংস। কেন অন্যদের চেয়ে ভিন্ন ছিলেন এই অলরাউন্ডার? প্রথম দিনের খেলা শেষে জানিয়েছেন নিজেই, আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। মিরাজ বাদে বাকিদের ব্যাটিং প্রস্তুতি যাচ্ছে তাই। চোট কাটিয়ে ওঠা লিটন দাস খেলেননি। তার জায়গায় খেলা অমিত হাসানের সংগ্রহ 61 বলে 15। 8 নম্বরে খেলেছেন সৌম্য, তার ব্যাটে আসে মাত্র 16। মিরাজের পরে টাইগারদের হয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার অধিনায়ক শান্ত, তার ব্যাটে এসেছে 37। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে একাই 6 উইকেট নেন রকি চাওলি। জবাবে খেলতে নামা স্বাগতিকরা পরে টাইগার পেসারদের গতি তাণ্ডবে। নিচের প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ, ফেরান স্যাম কনস্টাসকে। এরপরেই আঘাত হানেন তাসকিন। 2 রানে 2 উইকেট হারানোর পর অবশ্য 50 রানের জুটি গড়েছে দলটা। 212 রানে পিছিয়ে থেকে দিন শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সেই সঙ্গে ছিনতাই ও অপরাধ নির্মূলে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া স্টেডিয়াম এলাকার দোকান ভাড়া পুনর্নির্ধারণ করার কথাও জানান তিনি। সংস্কার করা হবে মৌলানা ভাসানী স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামোর। ঢাকা জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন এরিয়াকে আধুনিক স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনার কথা আগে থেকেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন তিনি। জাতীয় স্টেডিয়াম এলাকা ও এর আশপাশের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম সহ টেবিল টেনিস ফেডারেশনের সামনের রাস্তা রীতিমতো পরিণত হয়েছে মাদকের আখড়ায়। এছাড়া স্টেডিয়াম এলাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় হরহামেশাই ছিনতাইয়ের কারণে নিরাপত্তা শঙ্কায় পড়তে হয় বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটদের।
স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে হতাশ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেও। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানান তিনি। বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পর এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরিয়ে আনতে চাই। স্টেডিয়াম এলাকার দোকানপাট নিয়েও আক্ষেপ আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পুরনো নিয়মের গ্যারাকলে পড়ে জাতীয় স্টেডিয়ামের দোকানপাট থেকে ক্রীড়া পরিষদ যে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তা অবগত আছেন আমিনুল হক। দ্রুতই এই বিষয়ে তদন্ত করে স্টেডিয়াম এলাকার দোকানের ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। স্টেডিয়াম এলাকায় ময়লা আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য দোকানগুলোকে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে মৌলানা ভাসানী স্টেডিয়াম সহ জাতীয় স্টেডিয়াম পাড়ার বিভিন্ন কমপ্লেক্সের সংস্কার কাজ হাতে নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস লাগানোর কাজ। পুরো মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে উন্নত করা হয়েছে মূল মাঠের ড্রেনেজ ব্যবস্থাও। নতুন ঘাসের মান নিয়ে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটি। নিয়মিত পরিচর্যার কথা জানিয়েছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। নতুন রূপে ঢাকা জাতীয় স্টেডিয়াম, গ্যালারি, অ্যাথলেটিক্স টার্ফ, ড্রেসিং রুম সহ সব আগের মতো থাকলেও বদলে গেছে মাঠের ঘাস। মূলত ক্রীড়া পরিষদের লাগানো ঘাসের মান নিয়ে শুরু থেকে অভিযোগ করে আসছিল বাফুফে। এনএসসির লাগানো 10 লাখ টাকার ঘাস 10 ম্যাচ খেলেই উপড়ে ফেলে ফেডারেশন। নতুন করে মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগানোর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে খরচ করা হয়েছে 62 লাখ টাকা। মূলত সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজে হাত দেয় বাফুফে। 20 আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া থাকলেও তার আগেই পুরো মাঠ প্রস্তুত করেছে ঘাস প্রতিস্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নত বিশ্বের মাঠের আদলেই সম্পূর্ণ বালুর উপরই লাগানো হয়েছে বারমুডা প্রজাতির ঘাস। মাঠে পুরনো ভিন্ন প্রজাতির ঘাস যাতে বংশবৃদ্ধি না করতে পারে তার জন্য উপড়ে ফেলা হয়েছে আগের মাঠে থাকা সব ঘাসের শেকড়। সেই সঙ্গে উন্নত হয়েছে ড্রেনেজ ব্যবস্থাও। ভারী বৃষ্টিপাত হলেও মাত্র 10 মিনিটেই নেমে যাবে জমে থাকা সব পানি। সম্পূর্ণরূপে 100% বারমুডা ছাড়া অন্য কোনো ঘাস নেই। সো এইটা প্রথমবারের মতো ন্যাশনাল স্টেডিয়াম হয়েছে। আর আমরা নতুন একটা মেথডও এখানে অ্যাপ্লাই করেছি, স্প্রেকিং মেথড। একদিনের ভারী বৃষ্টিপাতেই পানি যেটুকু জমেছিল প্রায় 1 ঘন্টা 7 মিনিট সময় আমরা কাউন্ট করেছিলাম। 5 হতে এতটুকু সময় লেগেছিল, আর এখন সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্যরা। মূলত মাঠে বলের গতি বাড়াতেই বারমুডা প্রজাতির ঘাস লাগানো হয়েছে। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামকে বিশ্বমানের গড়ে তুলতে চায় বাফুফে। মাঠের ঘাসের মান ধরে রাখতে নিয়মিত পরিচর্যার কথা জানান গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আমাদের বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের ভিতরে 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনো যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো, ওরকম মাঠ কিন্তু উপযোগী হয়ে গেছে। আমরা চিন্তা করে দেখলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে রাখার জন্য বারমুডা হলো বেস্ট, আর আমাদের আবহাওয়ার জন্য আর আমাদের ফিল্ডের জন্য আর রিকভারির মানে ঘাস রিকভারির জন্য বারমুডা হলো বেস্ট। এই গ্রাউন্ডসটাকে ধরে রাখতে আর টাইম টু টাইম মেনটেন্যান্স এটা করতে হয়, ঘাস কাটা, এটার ফার্টিলাইজেশন করা। চলতি বছর জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই মূল্যায়ন করা যাবে মাঠে লাগানো নতুন ঘাসের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের জন্য জাতীয় পর্যায়ের আলাদা একটি ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে আরও 200 অ্যাথলিটকে ভাতার আওতায় আনা হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
প্যারা অলিম্পিকের পক্ষ থেকে প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সুইমিং এবং বচিয়ার প্রস্তুতি শুরু করেছেন অ্যাথলিটরা। আসন্ন গেমসের আগ পর্যন্ত দেশের মাটিতে অনুশীলন করবেন তারা। এ সময় প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান। বিশেষ করে তাদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী এশিয়ান গেমস হবে, সেখানে যদি আমাদের ক্রীড়াবিদ জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বিষয় আপনাদের কাছে সম্মতি জ্ঞাপন করেছেন, আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করবেন এবং সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে আমাদের এশিয়ান গেমসের মতো জায়গায়, আমাদের অলিম্পিকের মতো জায়গায় চৈতি সহ আরও যারা পদক পেয়েছে, আমরা কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনাদের যে নেক্সট টুর্নামেন্ট আছে সেখানেও আপনাদের যদি নতুন কোনো ক্রীড়াবিদ আমাদের দেশের জন্য গোল্ড মেডেল পদক নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ তাদেরকেও আমরা সেই ক্রীড়া ভাতার ভিতরে অন্তর্ভুক্ত করব। এদিকে নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও 2টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। এই বিষয়ে আলোচনা করছে ফেডারেশন। দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়াও অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে 2বার শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার সুযোগ তৈরি হলেও সবশেষ সাফে প্রত্যাশা পূরণ করতে পারেনি লাল সবুজ। ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মারিয়া মান্ডাদের। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চেও নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সবশেষ করোনার কারণে 1 বছর পিছিয়ে 2023 সালে হাংজুতে হওয়া আসরটা দুঃসহ কেটেছিল লাল সবুজের। সেবার শক্তিশালী জাপানের কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর ভিয়েতনামের কাছেও বড় হারের তিক্ততা পেয়েছিল বাংলার মেয়েরা। নেপালের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছিল 1-1 গোলের ড্রয়ে। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস মিশনে আগামী সেপ্টেম্বরে জাপানে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে হবে এশিয়ান গেমসের 20তম আসর। এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 2 কোরিয়ার সঙ্গে আফিদাদের আরেক প্রতিপক্ষ মিয়ানমার। গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাটলারের দলের। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনটাই পরিকল্পনা ফেডারেশনের। এশিয়ান গেমসের দলে আর কোনো প্রবাসী ফুটবলার আপাতত অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও নিশ্চিত করেছে বাফুফে। নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দিতে চায় না ফেডারেশন। এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায় তাহলে একটু ভালো হবে। আর মেয়েরা তো আপনারা জানেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কিছু প্লেয়ার আবার ওখানে থাকবে, তারা ওখানটাতে এটা ভালো, ওখানে তো অন্য টিমের সাথে খেলবে, সেখানেও ভালো প্র্যাকটিস হবে। এছাড়া অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলারও আমন্ত্রণ রয়েছে মারিয়াদের। আমাদের ইনভাইটেশন আছে জর্ডান থেকে, জর্ডান বাংলাদেশ আরেকটা টিম, ওটা এখনো কনফার্ম না, প্রাইমারি লেভেলে আছে, কথা চলতেছে। যদি আমরা দেখি যে থার্ড টিমটাও আরো ভালো টিম, দেন আমরা হয়তো জর্ডানে যাব। এশিয়ান গেমসে আগামী 14ই সেপ্টেম্বর ওসাকার নাগাই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সভাপতির চেয়ার বাঁচাতে অবশেষে ক্ষমা চাইলেন জিয়ান্নি ইনফান্তিনো। ব্যবস্থাপনা বোর্ডের সদস্যদের উপস্থিতিতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকে তিনি বিতর্কিত সত্ত্ব বিক্রির পরিকল্পনার জন্য দুঃখ প্রকাশ করেন। নিজের ভুল বুঝতে পারায় উপস্থিত শীর্ষ কর্মকর্তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন। ফিফা কাউন্সিল এবং সদস্য দেশগুলোর কাছে চিঠি পাঠিয়ে এই ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন ফিফা সভাপতি।
বিশ্বকাপ সহ ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক সত্ত্ব বিক্রির পরিকল্পনার কথা সামনে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফা, কনকাকাফ সহ ফিফার বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তুমুল আপত্তি এবং বয়কটের হুঁশিয়ারির ফলে হুঁশ ফেরে ফিফা সভাপতির। পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন তিনি, কিন্তু বিতর্কের ঝড় থামেনি। ইনফান্তিনোর প্রতি অনাস্থা জানাতে শুরু করে বিভিন্ন দেশ এবং সংগঠন। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কথা জিয়ান্নি ইনফান্তিনোর, কিন্তু তার প্রতি অসন্তোষ এতই বেড়ে যায় যে পুনর্নির্বাচনে অংশ নেয়ার জন্য যে সদস্য দেশগুলো সমর্থন জানিয়েছিল তাদের অনেকেই তা প্রত্যাহার করা শুরু করে। অবস্থা বেগতিক দেখে মরক্কোর রাবাতে জরুরি বৈঠক ডাকেন ফিফা সভাপতি। গদি বাঁচাতে দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো। ভুল স্বীকার করায় উপস্থিত ফিফার শীর্ষ কর্মকর্তারা তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। এর মাধ্যমে অভিশংসন হবার হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হলেন ফিফা সভাপতি। ফিফার বিবৃতিতে বলা হয়, সভাপতি মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি আস্থা প্রকাশের পর ফিফা কাউন্সিল এবং সদস্য দেশগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ফিফা। সেখানে সাম্প্রতিক বিতর্কিত বিষয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফিফা সভাপতি। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। এদিকে ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ইউরোপিয়ান লিগস ফিফার শাসন ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। সংগঠনটি 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনার বিরোধিতা করে বলে, ফিফাকে আর একতরফাভাবে ফুটবলকে নিয়ন্ত্রণ করতে দেয়া এবং কোনো কাজে বিঘ্ন ঘটাতে দেয়া যাবে না। অভিশংসনের হাত থেকে বেঁচে গেলেও এখন অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। সদস্য দেশগুলো কি ইনফান্তিনোকে ক্ষমা করবে, আবারও নির্বাচনে সমর্থন দিবে, নাকি এই মেয়াদেই শেষ হচ্ছে ইনফান্তিনো অধ্যায়? এসব প্রশ্নের উত্তর মিলবে সঠিক সময়েই। তবে এই ঘটনা ফিফা এবং সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের জন্য শিক্ষা হয়ে থাকবে, এটুকু বলে দেয়া যায় নির্দ্বিধায়। নূরে জান্নাত, সময় সংবাদ। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ঐতিহাসিক জয়ের দিনটিকে জাতীয় ফুটবল দল দিবস হিসেবে ঘোষণা করেছে আলবিসেলেস্তে ফেডারেশন। প্রতি বছরের 15 জুলাই এই বিশেষ দিবসটি পালন করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের স্মৃতি এখনো টাটকা। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা নামার এখনো মাস পেরোয়নি। আর্জেন্টাইনদের কাছে তো আরো জীবন্ত, কারণ আলবিসেলেস্তারা বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত লড়েছে। এবারের আসরে মেসি, মার্তিনেজরা চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের সেরা অর্জন সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো। গত 15 জুলাই ইংলিশদের বিপক্ষে সেই জয়ের 1 মাস এখনো পার হয়নি। তার আগেই দিনটি বিশেষ মর্যাদায় ভূষিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। স্মরণীয় করে রাখতে 15 জুলাইকে জাতীয় ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে আলবিসেলেস্তে ফুটবল ফেডারেশন। 15 জুলাই বিশেষ এই দিবসটি প্রতি বছর ঘটা করে পালন করবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত 15 জুলাই বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হয় মেসির দল। 1 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে আলবিসেলেস্তারা। এই ম্যাচটি আর্জেন্টিনার কাছে শুধু 90 মিনিটের লড়াই ছিল না, ইতিহাস, ঐতিহ্য, সম্মান আর অধিকার আদায়ের জন্য বিশ্ব দরবারে এক বার্তা দেওয়ার ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনা শেষ হাসি হাসার পর বিতর্কও কম হয়নি। ম্যাচ জয়ের পর গ্যালারি থেকে এক টুকরো সাদা কাপড় উড়ে আসে মাঠে। তা তুলে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো, যেই ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এটা নিয়ে রোমেরো, এনজো ম্যাকঅ্যালিস্টাররা জয় উদযাপন করেন। আর্জেন্টিনা ইংল্যান্ডের রাজনৈতিক লড়াই ফুটবলারদের হাতে উঠতেই সমালোচনার তীর ধেয়ে আসে মেসি, ডিপলদের দিকে। তবে দুই দেশের দ্বন্দ্ব বেশ পুরনো। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জে মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে 1982 সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংঘটিত হয়। 74 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জয় পায় ইংরেজরা। এরপর থেকেই দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বিতে রূপ নেয়। 1986 বিশ্বকাপেও আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। আজতেকাই সেবার কোয়ার্টার ফাইনালে দিয়াগো ম্যারাডোনার ঐতিহাসিক জোড়া গোলে উচ্ছ্বাসে মাতেন আকাশী নীল সমর্থকরা। দেশের সমর্থকদের কাছে নায়ক বনে যান ম্যারাডোনা। ভিলেনে রূপান্তরিত হয়েছিলেন ইংলিশ ও ফুটবল বিশ্বে। আর এই ম্যাচেই হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ম্যারাডোনা। জিহাদ আল হাসান, সময় সংবাদ।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনো পিছু হটছে না ইউএফা। ইউরোপীয় ফুটবল সংস্থার দাবি, শুধু ক্ষমা নয়, তাদের দেয়া সব শর্ত পূরণ করলেই কেবল সম্পর্ক স্বাভাবিক হতে পারে। সম্পর্ক ভাঙতে মুহূর্ত গড়তে অনেক সময়। ফিফা সভাপতি আর উয়েফার সম্পর্ক নিয়ে এই কথাটা বললেও হয়তো ভুল হবে না। এক ভুল সিদ্ধান্তে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না জিয়ান্নি ইনফান্তিনো। নিজেদের অবস্থানে অটুট উয়েফা। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার ঘোষণা দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এমন উদ্যোগে তীব্র আপত্তি জানায় উয়েফা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে 55 সদস্যের দেশকে নিয়ে জরুরি বৈঠকে বসে উয়েফা। সর্বসম্মতিক্রমে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয় তারা। বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ফিফা বসের চেয়ার হারানোর শঙ্কা তৈরি হয়। অবস্থা বেগতিক দেখে নিজেদের পরিকল্পনা বাতিল করেন ইনফান্তিনো। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মরক্কোয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে মিটিং শেষে ফিফা সভাপতি স্বীকার করেন পুরো উদ্যোগটি ছিল ভুল। ফিফার পক্ষ থেকে জানানো হয় তিনি ক্ষমাও চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেছেন। তারপরও বরফ গলেনি উয়েফার। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের দুটি শর্তের মধ্যে এখনও একটিও পূরণ হয়নি। ফিফা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার বিষয়ে উয়েফার অন্তর্ভুক্ত ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর শর্ত একদম স্পষ্ট ছিল। প্রথমত, মূল প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবটি প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ফুটবল খেলাকে এভাবে বিকৃত করার চেষ্টা ভবিষ্যতে আর কখনোই করা হবে না, এই মর্মে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। কিন্তু এই শর্তগুলোর একটিও পূরণ করা হয়নি। একবার আস্থা হারালে যে তা ফিরিয়ে আনা কতটা কঠিন তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ফিফা। গত শনিবার দেওয়া বিবৃতিতে উয়েফা সাফ জানিয়ে দিয়েছিল যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ওপর তাদের আর কোনো আস্থা নেই। উয়েফা এখনও নিজেদের সেই অবস্থানেই অটল রয়েছে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে 2031 সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ইউরোপীয় গণমাধ্যমের খবর বলছে খুব শিগগিরই আসবে ঘোষণা। এদিকে আনুষ্ঠানিকভাবে রিয়ালে নাম লিখিয়েছেন ইয়ান দিওমান্দে। আফ্রিকান ফুটবলারদের মধ্যে রেকর্ড দামে 7 বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দিয়েছেন এই উইঙ্গার। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ নাটকে নতুন মোড়। আর্সেনালে পাড়ি জমানো নয় বা রিয়ালে কোনো মতে টিকে থাকাও নয়, ব্রাজিলিয়ান তারকার জায়গাটা আরও পাকাপোক্ত হতে যাচ্ছে মাদ্রিদে। সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদী বন্ধনে বাধা পড়ছেন ভিনি। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে 2031 সাল পর্যন্ত নতুন চুক্তি সই করতে যাচ্ছেন ভিনিসিয়াস। মূলত ক্লাবে তার অবদান ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের প্রজেক্টে ভিনিসিয়াসের গুরুত্ব কতটা তা এই চুক্তির মেয়াদেই স্পষ্ট। নতুন এই চুক্তির ফলে কেবল তার বেতন ও বোনাসই বাড়ছে না, বরং ইউরোপিয়ান ফুটবলে তার আধিপত্য ধরে রাখার পথও আরও সুগম হচ্ছে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে গেছেন ভিনি। ক্লাবের হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের অন্যতম নায়ক তিনি। নতুন এই চুক্তি অল হোয়াইট জার্সিতে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার ক্ষুধারই বহিঃপ্রকাশ। এই মুহূর্তে সমর্থকদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে না। অনেকেরই ধারণা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সেভাবে বনিবনা হচ্ছে না ভিনিসিয়াসের। স্কোয়াডে হাই প্রোফাইল প্লেয়ারের ছড়াছড়ি থাকলেও গত মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি লস ব্ল্যাঙ্কোরা। গুঞ্জন আছে এমবাপ্পের মতোই সুযোগ সুবিধা পারিশ্রমিক চান ভিনি। ইগোর এই লড়াই থামাতে ফ্লোরেন্তিনো পেরেস তাকে ছেড়ে দিতে চাচ্ছেন বলেও শোনা গেছে। তবে 2031 সাল পর্যন্ত চুক্তির নতুন খবরে বোঝা যায় কোচ হোসে মরিনিওর গেম প্ল্যানের অন্যতম মেইন ক্যারেক্টার সেলেসাও স্টার। এদিকে আক্রমণের শক্তি বাড়াতে সান্তিয়াগো বার্নাবিউতে যোগ দিয়েছেন ইয়ান দিওমান্দে। শুধু রিয়াল মাদ্রিদ নয়, ইউরোপীয় ক্লাবের ইতিহাসেই এই আইভরি কোস্টের উইঙ্গার সবচেয়ে দামি আফ্রিকান ফুটবলার। সব মিলিয়ে 140 মিলিয়ন ইউরোতে তাকে লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে মাদ্রিদিস্তারা। 19 বছর বয়সী ইয়াংস্টারকে নিয়ে উচ্চাশা ইউরোপের সফলতম ক্লাবটির। এ কারণেই 7 বছরের জন্য 2033 সাল পর্যন্ত আইভোরিয়ান রেকর্ড বয় দিওমান্দের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে রদ্রিকে নিয়ে মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
স্প্যানিশ মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন লস ব্ল্যাঙ্কোস শিবিরে, এমন গুঞ্জনের মাঝে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে কাতালানরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলারের গন্তব্য কোথায় হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রদ্রি কার, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনার? ট্রান্সফার মার্কেটে এখন রদ্রি সাগা। স্প্যানিশ মিডফিল্ডারকে ঘিরে মুখোমুখি অবস্থানে দুই রাইভাল। রিয়াল মাদ্রিদের আগ্রহের মাঝে দৌড়ে নাম লেখালো কাতালান ক্লাবটা, আর তাতে উত্তেজনা বেড়েছে ফুটবল পাড়ায়। ম্যান সিটি ছাড়ার খবর আগে থেকেই নিশ্চিত। মূলত এই ক্লাবে সবকিছু জিতে ফেলা আর স্পেনে নিজের পরিবারের কাছাকাছি থাকাটাই ছিল প্রধান কারণ। তবে রদ্রিকে লস ব্লাঙ্কোসের কাছে বিক্রির বিষয়ে সময় নষ্ট করছে ইংলিশ ক্লাবটা। কারণটা সহজ, বিশ্বকাপ সেরা ফুটবলারকে দিয়ে যত বেশি টাকা পাওয়া যায় সেটাই চাওয়া সিটিজেনদের। সিটির হয়ে সে কাজটাই করলো বার্সা। রিয়ালের ডিল হাইজ্যাক করতে যাচ্ছে স্প্যানিশ রাইভালরা। এরই মধ্যে এই মিডফিল্ডারের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। হ্যান্সি ফ্লিকের দলে স্প্যানিশ ফুটবলারদের আধিক্য থাকায় রদ্রির জন্য মানিয়ে নেওয়াটাও হবে সহজ। স্পেনের সঙ্গে কাতালানদের খেলার ধরনেও আছে বড় মিল। রদ্রির প্রতি আগ্রহের আর একটা কারণ ফ্রাঙ্কি ডি ইয়ং এর ইনজুরি। অন্তত 4 মাসের জন্য মাঠের বাইরে ডাচ মিডফিল্ডার। সে শূন্যস্থান পূরণে উপযুক্ত বিকল্প হতে পারেন 2026 বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলার। আর তাকে কেনার জন্য খুব একটা সমস্যা হবে না আর্থিকভাবে কিছুটা কঠিন সময়ে পার করতে থাকা বার্সেলোনার জন্য। লেভানডস্কি চলে যাওয়ায় বেতন কাঠামো ফাঁকা হয়েছে কিছুটা। পাশাপাশি ক্যাম্প নু প্রস্তুত, তাই ম্যাচ ডেতে বার্সার আয়ও বাড়বে সামনের মৌসুমে। তবে রিয়ালের ডিল যদি সত্যিই হাইজ্যাক করে বার্সেলোনা, তাহলে লস ব্লাঙ্কোসের জন্য অপেক্ষা করছে কঠিন সময়। টানা 2 মৌসুম মেজর কোনো ট্রফি না জেতা ক্লাবটার জন্য একজন বল হোল্ডিং মিডফিল্ডারের প্রয়োজন খুব বেশি। মরিনিওর পছন্দের অপশনকে তাই দলে ফেরানোর বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। বার্সেলোনা খুশি করতে পারছে না বিশ্বকাপ জয়ী ফুটবলার ফেরান তোরেসকে। বার্সা কোচ হান্সি ফ্লিককে ভরসা করতে পারছেন না ফেরান। গণমাধ্যমের খবর, কাতালান ক্লাবটির সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন স্পেনের স্ট্রাইকার। গুঞ্জন আছে পিএসজি হতে যাচ্ছে ফেরানের নতুন ঠিকানা। বার্সেলোনায় মন বসছে না ফেরান তোরেসের। ডাক পড়েছে পিএসজিতে। সুযোগ সুবিধা আর বেতনের হিসেব মিলে গেলেই ভিতিনিয়া, বারকোলা, দেমবেলের ডাগআউটে সঙ্গী হতে পারেন ফেরান। ভক্তদের মনে প্রশ্ন, বার্সায় এত ভালো মৌসুম কাটানোর পরও কেন হঠাৎ দল বদলের গুঞ্জন? স্বভাবতই স্পেনের বিশ্বকাপ জয়সূচক গোলটি করায় ফেরানের মার্কেট ভ্যালু এখন তুঙ্গে। ফেরান তোরেসের সামনে আছে পিএসজির প্রস্তাব। গণমাধ্যমের খবর, বার্সা কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে ফেরানের। সেপ্টেম্বরে বার্সেলোনার সাথে চুক্তি নবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি দুপক্ষের। ক্লাবটিতে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কিছুটা মনক্ষুণ্ণ ফেরান তোরেস। ব্লগরানা তাকে যথার্থ সমাদর করছে না বলে মনে করেন ফেরান। বার্সেলোনার সঙ্গে এখনো চুক্তিতে আছি, কিন্তু ফুটবলে কখন কি হয় বলা যায় না। আপাতত 12ই আগস্ট নো ক্যাম্পে ফিরছি, তারপর দেখা যাক কি হয়। বার্সেলোনাকে কাজে প্রমাণ করতে হবে যে তারা আমাকে রাখতে চায়। আলোচনার পথ খোলা। পিএসজিতে খেলার ব্যাপারেও কোনো রাখ ঢাক রাখেননি ফেরান। সোজা কথায় উত্তর দিয়েছেন নিজের জন্য ভালোটাই বেছে নেবেন তিনি। পিএসজির মতো ক্লাব থেকে প্রস্তাব আসা ক্যারিয়ারের জন্য সত্যি ইতিবাচক। ফুটবলে 1 মিনিটে যে কোনো কিছু হতে পারে, যার সাক্ষী আপনারা নিজেই। আমাকেও প্রস্তুত থাকতে হবে সামনের দিনগুলোর জন্য। ভেবে দেখছি যা আমাকে খুশি রাখবে, আমি সে সিদ্ধান্তেই এগোবো। কোচ হান্সি ফ্লিকের অধীনে নিজের ক্যারিয়ারে ভবিষ্যৎ দেখছেন না ফেরান। গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালের মঞ্চ, মেসির অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক তোরেস। পুরো বিশ্বকাপে কেবল একটি মাত্র গোল, যে গোলে স্পেনের এই ফরওয়ার্ড অমরত্ব পেয়েছেন ইতিহাসের পাতায়। 2022-এর জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়ার পর সবশেষ মৌসুমটা স্বপ্নের মতো কাটান তোরেস। 49 ম্যাচে করেন 21 গোল। বার্সার জার্সিতে এখন পর্যন্ত 207 ম্যাচে 65 গোলের পাশাপাশি জিতেছেন 7টি শিরোপা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভজিনিয়াকে এক জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো। সান্টিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় 20,000 সমর্থকের গর্জন
লাল সাদা ফ্লেয়ারের আলো এবং আকাশ থেকে নামা স্কাই ডাইভারের রোমাঞ্চকর অবতরণের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এমন অভিবাদন পেয়ে পুলকিত ভজিনিয়া। ফ্লেয়ারের রোশনাই আর গ্যালারির গর্জনে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছিল সান্টিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়াম। বিশ্বমঞ্চে অসাধারণ পারফর্ম করে নজরে আসা কেপ ভার্দের অধিনায়ক ভজিনিয়াকে বরণ করে নিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন চিলিয়ান সমর্থকরা। আয়োজনে এক অভিনব মাত্রা যোগ করে আকাশ চিরে সোজা স্টেডিয়ামের বুকে অবতরণ করেন বিখ্যাত স্কাই ডাইভার সেবাস্টিয়ান আলভারেজ। তার হাত ধরেই 40 বছর বয়সী তারকা গোলরক্ষকের হাতে তুলে দেয়া হয় নতুন 29 নম্বর জার্সি। ক্লাবের জয়ের প্রতীক সব ট্রফি সামনে রেখে ছবি তোলা কিংবা সমর্থকদের দিকে বল কিক করে পাঠানোর প্রতিটি মুহূর্তেই ফুটে উঠেছে তার মানিয়ে নেয়ার দক্ষতা। বিখ্যাত গার্রা ব্লাঙ্কার সংকেত দিয়ে শুরুতেই জিতে নিয়েছিলেন ভক্তদের মন, জানিয়েছেন এমন আয়োজনে পুলকিত তিনি। শুরু থেকেই সবাই আমাকে অবিশ্বাস্য উষ্ণতায় গ্রহণ করেছে। সত্যি বলছি, নিজেকে একদম পরিবারের একজন মনে হচ্ছে। দলের আবহ খুব চমৎকার এবং আমরা কঠোর পরিশ্রম করতে তৈরি। স্কোয়াডের পারফরম্যান্স দেখে স্পষ্ট বোঝা যায় কেন আমরা লিগের শীর্ষস্থানে আছি। পর্তুগালের ক্লাব শেভেস ছেড়ে আসা এই অভিজ্ঞ কাস্টোডিয়ান শুধু পোস্টের নিচেই নয়, ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বাড়াতেও রাখবেন বড় ভূমিকা। বিশ্বাস সমর্থকদের। লিগে 12 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা কোলোকোলোর হয়ে আগামী রোববারই অভিষেক হতে পারে ভজিনিয়ার, আর তাকে পেয়ে জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে দারুণ আশাবাদী ভক্তরা। বিশ্বকাপে ও যেভাবে পারফর্ম করেছে এবং যেসব ভক্ত বানিয়েছে, তারপর ভজিনিয়ার মতো প্লেয়ারকে কোলোকোলোতে আনা বিশাল ব্যাপার। আমার মনে হয় মার্কেটিং এর দিক থেকেও ক্লাব খুব বড় একটা সুবিধা পাবে। ও আমাদের দলটাকে আরো অনেক শক্তিশালী করবে। ও আমাদের দলে আসায় আমরা সত্যি অনেক আনন্দিত। রেকর্ড 34 বারের চিলিয়ান লিগ জয়ীদের তাঁবুতে এখন নতুন স্বপ্নের সমীকরণ। বিশ্বমঞ্চের রূপকথা এবার কোলোকোলোর জার্সিতেও বজায় রাখবেন ভজিনিয়া, প্রত্যাশা ভক্তদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চেনা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। বড় জয় পেল ইন্টার মায়ামি। ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। অ্যাথলেটিকো সান লুইসকে 4-2 ব্যবধানে হারিয়েছে ডেভিড বেকহ্যামের দল। ঝুম বৃষ্টি, মাঝপথে মেঘের গর্জন আর খেলা স্থগিত থাকায় মন খারাপ সমর্থকদের। আটলান্টিকের এই ভেজা রাতকে রঙিন করতে একটা নামই যথেষ্ট ছিল, লিওনেল মেসি। শেষ পর্যন্ত হলোও তাই। ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য খুব একটা সুখকর ছিল না। 4 মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। তবে সমতায় ফিরতে ইন্টার মায়ামিকে খুব বেশি অপেক্ষা করতেও হয়নি। ম্যাচের 11 মিনিটে নোহ অ্যালানের দুর্দান্ত ক্রস থেকে সান লুইসের জালে বল পাঠিয়ে দলকে সমতায় ফেরান এলএম10। বিশ্বকাপের পর নতুন করে মায়ামির জার্সিতে এটাই মেসির প্রথম গোল। সমতায় ফেরার পর শুরু হয় মায়ামির চেনা আক্রমণাত্মক ফুটবল। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে আবারও গর্জে ওঠে মেসির বাপা। এবার নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন 2-1 ব্যবধানে। ম্যাচের পুরোটা সময় জুড়ে তার পায়ের ছোঁয়া যেন মায়ামির আক্রমণ ভাগে ছড়িয়েছেন নতুন এক ম্যাজিক। বিরতির পর বজ্রপাতের কারণে 30 মিনিট খেলা বন্ধ থাকে, কিন্তু মাঠের বিরতি বা আবহাওয়া কোনো কিছুই এই আর্জেন্টাইন জাদুকরের ছন্দ থামাতে পারেনি। দ্বিতীয়ার্ধে টেলাস্কো সেগোভিয়ার গোলের পাশাপাশি ম্যাচের যোগ করা সময়ে মিকেল যে গোলটি করেছেন তার নেপথ্যেও ছিলেন লিওনেল মেসি। তার মাপা হেডার পাসে ভর করেই 4 নম্বর গোলটি পায় মায়ামি। মাঝে সান লুইস একটি গোল শোধ করলেও 4-2 ব্যবধানের উড়ন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড বেকহ্যামের দল। এই জোড়া গোলের মাধ্যমে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ 14 গোলের রেকর্ড এখন মেসির দখলে। লুইস সুয়ারেজের অনুপস্থিতিতে মায়ামির আক্রমণের দায়িত্বটা যেভাবে একা কাঁধে তুলে নিয়েছিলেন, তাতে আরও একবার প্রমাণিত হয়েছে শরীরের বয়স যাই হোক, মেসি ম্যাজিকের বয়স বাড়ে না। ক্লাবের অপরাজিত যাত্রাকে 8 ম্যাচে নিয়ে গিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন আধুনিক ফুটবলের মহানায়ক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংস্কার করা হবে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম। এবং এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। মিলেছে অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়। চলে যাচ্ছি তাজমিলা খানের কাছে। ধন্যবাদ মাকসুম।
প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।